সুইজারল্যান্ড থেকে এই রাফির যে লজ্জা বলতে কিছুই নেই তা অনু ভালো করেই বুঝতে পারলো। অনু ড্রেসটা বিছানার এক পাশে রেখে চারপাশে কিছু খুঁজতে লাগলো। সামনের কাছেই একটা বালিশ পেয়ে অনু রাফির দিকে বালিশটা ছুঁড়ে মারলো। রাফি সাথে সাথে বালিশটা ধরে ফেললো আর অনুকে বলল, বালিশ ছোড়াছুড়ি করছিস কেন অনু? এই বালিশটা কি দোষ করলো? অনু রাগী স্বরে রাফিকে বলল, তুমি এখন এই রুম থেকে বের হয়ে যাবে। রাফি অনুর দিকে এগোতে এগোতে বলল, আমি যদি না চাই তাহলে কি করবি? অনু ভয় পেয়ে বিছানা থেকে নেমে দেওয়ালের একবারে কোনায় গিয়ে দাঁড়ালো। রাফির দিকে আঙ্গুল তুলে কাঁপা কাঁপা স্বরে অনু বলতে লাগলো, একদম আমার কাছে আসার চেষ্টা করবে না, তোমাকে আমার ভীষণ ভয় করছে রাফি ভাইয়া, তুমি দূরে থাকো আমার কাছ থেকে। রাফি অনুর একদম কাছে চলে আসলো। অনু ভয় পেয়ে চোখ বন্ধ করে কাঁপতে লাগলো। রাফি দেওয়ালে এক হাত রাখলো। রাফি আর অনুর মধ্যে দূরত্ব এখন নেই বললেই চলে। রাফি অনুকে নেশার ভান করে বলল, তোর কাছ থেকে দূরে থাকা আমার পক্ষে অসম্ভব, একদমই অসম্ভব অনু। তোর এই ভয় বোকামুগুলোই তো আমার কাছে বেশি ভালো লাগে। আর তোর মধ্যে কি যেন আছে যা আমাকে বারবার তোর কাছে টানে। অনু দুই হাতে রাফিকে বুকে হাত দিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে শান্ত স্বরে বলল, চুপ করো, আমার মধ্যে কিছুই নেই। রাফিকে অনু ধাক্কা দিলেও রাফি 1 ইঞ্চি পেছনে গেল না। রাফি নিজের দু হাত দিয়ে অনুকে আঁকড়ে ধরে বলল, না অনু, তুই ভুল ভাবছিস। যদি বলি তোর মধ্যে এমন কিছু আছে যা আমি ছাড়া কেউ দেখতে পায় না, তোর মধ্যে এমন কিছু আছে যেটা শুধু আমিই দেখতে পাই, শুধু এবং শুধু আমিই। অনু নিজেকে রাফির কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করে কাঁদতে কাঁদতে বলল, তুমি আমাকে ছাড়ো রাফি ভাই, আমার হাতে ব্যথা লাগছে। রাফি এবার রেগে গিয়ে অনুর দু হাত আরো জোরে চেপে ধরে বলল, আর আমার যে এই বুকে ব্যথা লাগছে সেটা কি তুই দেখতে পাচ্ছিস না? অনু ভয় পেয়ে কাঁপা কাঁপা গলায় শান্ত স্বরে রাফিকে বলল, তুমি মিথ্যা কথা বলছো, তুমি আমাকে কষ্ট দেওয়ার জন্য এসব নাটক করছো, আমি বুঝতে পারছি। আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা ভুলেও করো না রাফি ভাইয়া, আমাকে তুমি বোকা ভেবো না। রাফি চিৎকার করে অনুকে বলল, এই মেয়ে একদম চুপ কর, আমি তোকে মিথ্যা কথা বলছি? আমি তোর সাথে নাটক করছি? আরে আমি যদি তোকে মিথ্যা কথাই বলতাম আর তোর সাথে যদি নাটকই করতাম তাহলে তোকে কখনোই বিয়ে করে আমার নিজের করতে চাইতাম না। রাফির মুখে বিয়ের কথা শুনে অনু শুকনো ঢুক গিলে কাঁপতে লাগলো। অনু মনে মনে বলল, এমন রাগী মাতাল গুন্ডা অসভ্য ছেলেকে আমি কি করে বিয়ে করতে পারি? আমি কখনোই রাফি ভাইকে বিয়ে করতে পারবো না, আগেও করতে চাইনি, এখনো করতে পারবো না। রাফি গম্ভীর স্বরে অনুকে বলল, কিরে অনু, কি ভাবছিস? মনে পড়ে কিছু? পুরনো কথা কিছু মনে পড়ে না তোর? তুই ভালো করেই জানিস অনু, তোকে আমি কোন কৌশলে এই সুইজারল্যান্ডে এনেছি, ভুলেও না জানার ভান করবি না। অনু রাফির দিকে তাকিয়ে ভয়ে কাঁপতে লাগলো। রাফিকে এবার রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে অনু ভীষণ ভয় পাচ্ছে। তারপরে অনুর চোখের সামনে ভেসে আসলো রাফির সাথে দেখা হওয়া সেই অদ্ভুত অতীত, যেই অতীতের কথা ভাবলেই অনু ভয় পায়। কি এমন হয়েছিল সেই অতীতে? আসুন যাই না আসি। মা বাবার একমাত্র আদরের মেয়ে অনু মধ্যবিত্ত পরিবারের সন্তান। অনু কলেজের গণ্ডি পেরিয়ে সবে ভার্সিটিতে উঠেছে। অনুর মনটা সারাদিন খারাপ থাকতো, কারণ কোনো ভাই বোন না থাকার একা একা সারাদিন বাসায় বসে থাকতো। মা বাবা কেউই অনুর সাথে তেমন গল্প করতো না। অনু কারো সাথে সহজে মিশতে পারতো না, তাই অনু নিজের সাথে নিজেই মানিয়ে নিয়েছিল। একদিন অনু পড়ার টেবিলে বই পড়ছিল, তখনই অনুর রুমে আরমান রহমান আসেন। অনু বাবাকে রুমে আসতে দেখে হেসে বলল, আব্বু কিছু বলবে? আরমান রহমান হাসি মুখে অনুকে বলল, অনুমা জানিস, আমার বন্ধু আনোয়ার হোসেনের ছেলে সুইজারল্যান্ড থেকে পড়াশোনা করে কিছুদিন আগে দেশে ফিরছে। অনু আনোয়ার হোসেনকে শান্ত স্বরে বলল, ভালো তো আব্বু, এটাতে এত খুশি হওয়ার কি আছে? আমি তো বুঝলাম না। আরমান রহমান অনুকে বলল, খুশি হব না? রাফিকে সেই কত বছর আগে দেখছিলাম, গতকাল আনোয়ারের সাথে দেখা হয় আর তখনই জানতে পারি রাফি সুইজারল্যান্ড থেকে কিছুদিন আগে দেশে ফিরে এসেছে। কাল আমার বন্ধুর ছেলে রাফির জন্মদিন, আমাদের সবাইকে কাল রাফির বাসায় যেতে হবে। অনু আরমান রহমানকে জিজ্ঞাসা করলো, আব্বু তোমার বন্ধুর ছেলের নাম রাফি? আরমান রহমান অনুকে হেসে বলল, হ্যাঁ মা, আমার বন্ধুর ছেলের নাম রাফি। অনু রাফির নামটা মনে মনে আওড়ালো। কোনো অনুষ্ঠানে যেতে অনুর ভালোই লাগে, কিন্তু অনুর বাবা কখনো অনুকে ও তার মাকে কোনো অনুষ্ঠানে নিয়ে যায় না। অনু আরমান রহমানকে বলল, আব্বু তুমি তো আমাকে আর আম্মুকে কোনো অনুষ্ঠানে নিয়ে যাও না, যখনই তোমাকে কোনো অনুষ্ঠানে নিয়ে যেতে বলি তখনই তুমি বলো যে সেখানে অনেক মানুষ থাকে তাই যাওয়া লাগবে না, তাহলে হঠাৎ আজকে জন্মদিনের অনুষ্ঠানে যেতে বলছো?
আরমান রহমান অনুকে শান্ত স্বরে বলল, কারণ তোর আঙ্কেল আনোয়ার হোসেন তোদের নিয়ে যেতে আমাকে অনেক জোর করছে, তাই আমি আমার বন্ধুকে আর না করতে পারিনি। কাল তুই আর তোর মা রেডি হয়ে থাকবি, আমরা একসাথে জন্মদিনের অনুষ্ঠানে যাব, ঠিক আছে? অনু তো মনে মনে ভীষণ খুশি, কোনোদিনও কোনো জন্মদিনের অনুষ্ঠানে অনু যায়নি, তাই অনু হাসি মুখে আরমান রহমানকে বলল, ঠিক আছে আব্বু। আরমান রহমান খুশি মনে অনুর রুম থেকে চলে গেলেন। অনু তখন জানতো না অনুর জন্য ঠিক কি অপেক্ষা করছে। পরের দিন দুপুরে অনুর মা আমেনা বেগম এবং অনু রেডি হলো। আরমান রহমানও রেডি হয়ে অনুকে এবং আমেনা বেগমকে আসার জন্য ড্রয়িং রুমে অপেক্ষা করছে। অনু একটা লাল রঙের গাউন ড্রেস পরছে। অনু এবং আমেনা বেগম রেডি হয়ে ড্রয়িং রুমে আসলো। আরমান রহমান তাদের নিয়ে বেরিয়ে পড়েন। অবশেষে অনু ট্যাক্সি থেকে রাফির বাসার সামনে নামলো। বাসার সামনে অনু নেমে বিশাল বড় বাড়িটা দেখে হা করে তাকিয়ে রইল। এত বড় বাড়ি অনু নিজের চোখে জীবনও দেখেনি। অনু অবাক হয়ে আরমান রহমানকে জিজ্ঞাসা করলো, আব্বু এটা আনোয়ার হোসেন আঙ্কেলের বাড়ি? আরমান রহমান অনুকে বলল, হ্যাঁ মা, এটা আনোয়ারের বাড়ি। আমি বাড়ির ভিতরে গেলাম, তুই তোর আম্মুকে সাথে নিয়ে ভিতরে আয়। অনু আরমান রহমানকে বলল, ঠিক আছে আব্বু, তুমি যাও, আমরা আসছি। আরমান রহমান বাড়ির ভিতরে চলে গেলেন। অনু অবাক হয়ে বাড়ির বাইরে দাঁড়িয়ে বাড়িটা দেখতে লাগলো। আমেনা বেগম অনুকে বলল, কিরে অনু, হা করে তাকিয়ে থাকবি নাকি বাড়ির ভিতর ঢুকবি? অনু আমেনা বেগমকে হাসি মুখে বলল, উফ মা, বাড়িটা কি সুন্দর দেখছো, আমি তো চোখ সরাতেই পারছি না। আমেনা বেগম অনুকে শান্ত স্বরে বলল, দেখা হলে এবার ভিতরে তো চল। আমেনা বেগম সামনে এগিয়ে বাড়ির ভিতরে ঢুকে পড়লো। বাড়ির সামনে অনেক বড় সিঁড়ি। অনু সিঁড়ি বেয়ে ধীরে ধীরে উঠতে লাগলো, কিন্তু পায়ে হাই হিল পরাতে অনুর ভীষণ অসুবিধা হচ্ছে। অনু মনে মনে বিরক্ত হয়ে বলল, দূর, কেন যে হাই হিল পরতে গেলাম, ভালো করে হাঁটতেই পারছি না, তারপর আবার এত লম্বা গাউন পরেছি, জীবনটা তেনা হয়ে গেল আমার। অনু সিঁড়ি বেয়ে উঠে মেন দরজা দিয়ে বাড়ির ভিতর প্রবেশ করলো। বাড়ির ভিতরে ঢুকে অনু আরো অবাক হলো, কারণ বাড়িটা রাজপ্রাসাদের মতো বিশাল বড় বাড়ি, চারদিকে এত সুন্দর করে সাজানো, লাইটের এত আলো, অনুর চোখ জ্বলে যাচ্ছিল। চারিদিকে প্রচুর লোকজন। অবশ্য জন্মদিনের অনুষ্ঠানে আয়োজনে এত লোকজন থাকাও স্বাভাবিক। অনু বেখেয়ালিভাবে হেঁটে একটা মেয়ের সাথে ধাক্কা খেয়ে মাটিতে হোঁচট খেয়ে পড়ে গেল। যে মেয়েটির সাথে ধাক্কা অনু খেলো তার নাম মিম। অনু মাটিতে পড়ে দেখে মিম হাসতে হাসতে বলল, আহারে, বেচারি মেয়েটি ঠিক মতো হাঁটতেও পারে না। মিমের কথা শুনে সবাই অনুর দিকে তাকালো। অনু মাটিতে এভাবে বসে থাকতে দেখে সেখানে উপস্থিত সবাই হাসতে লাগলো। অনুর খুব কান্না পাচ্ছিল, কিন্তু কাঁদতে পারছিল না। পায়ে অনু ভীষণ ব্যথা পেয়েছে। রাফি সোফায় বসে ফোন টিপছিল। নিজের জন্মদিনের প্রতি রাফির কোনো আগ্রহ নেই। নেহেতো রাফির বাবা মা রাফির জন্মদিন পালন করতো, রাফিকে এত জোর করলো, তাই রাফি বাধ্য হয়ে মেনে নিল। মেন দরজার কাছে এত ভিড় আর মানুষের হাসাহাসি দেখে রাফি বসা থেকে উঠে দাঁড়ালো। তারপর সেখানে গিয়ে অনুকে মাটিতে বসে থাকতে দেখে রাফি কিছুক্ষণ অনুর দিকে তাকিয়ে রইল। অনু মন খারাপ করে মাথা নিচু করে মাটিতে বসে আছে। সবাই এখনো হাসছে, তাই রাফি রাগী স্বরে সবাইকে বলল, সবাই এভাবে হাসছেন কেন? এখানে এত হাসাহাসির কি আছে? এত সুন্দর পুরুষালী কণ্ঠ অনু কোনোদিনও শুনিনি, তাই না চাইতেও অনু মাথা তুলে রাফির দিকে তাকালো। রাফিকে দেখে অনু হা করে তাকিয়ে রইল, চোখ যেন রাফির দিক থেকে সরাতেই পারছে না। অনু রাফির দিকে তাকিয়ে মনে মনে বলল, একটা ছেলে এত সুন্দর কি করে হতে পারে? কি সুন্দর দেখতে, কি সুন্দর কণ্ঠস্বর, ছেলেদের এত সুন্দর হতে নেই, কিন্তু এই ছেলেটি খুব সুন্দর। অনুর ভাবার মাঝেই মিম রাফিকে বলল, দেখো রাফি, এই মেয়েটা আমার সামান্য ধাক্কায় সামলাতে নিচে পড়ে গেছে, সত্যিই খুব খারাপ লাগছে। মিমের মুখে রাফির নাম শুনে অনু অবাক হলো। মনে মনে অনু বলল, তার মানে এই ছেলেটাই আনোয়ার হোসেনের ছেলে রাফি? ওয়াও, কি সুন্দর দেখতে, কিন্তু ছেলেটা কেমন যেন রাগী। অবশ্য বিদেশে পড়ালেখা করছে, তার সব কিছু একটু বিদেশি ধরনেরই হবে। রাফি মিমকে রাগী স্বরে বলল, তোর কি কোনো কমন সেন্স নেই মিম? একটা বাচ্চা মেয়ে নিচে পড়ে আছে, কোথায় তুই মেয়েটিকে উঠাতে হেল্প করবি, তা না করে তোর বাকি বন্ধুদের সাথে মেয়েটি মাটিতে পড়ে নিয়ে মজা নিচ্ছিস। মিম রাফিকে অবাক হয়ে বলল, তুই এত রেগে যাচ্ছিস কেন রাফি? মেয়েটিকে তো আমি ইচ্ছা করে ফেলিনি, ভুলবশত ধাক্কা লেগেছে। মিমের পাশ থেকে রিদি রাফিকে বলল,
মিমকে আর বকিস না রাফি, আমার মনে হয় এই মেয়েটা ইচ্ছা করে নিচে পড়ে গেছে। রাফি রিদিকে রেগে গিয়ে বলল, ইচ্ছা করে কেউ কখনো পড়ে না, যেখানে তোর বান্ধবী মিম নিজেই বলছে সে ধাক্কা দিয়েছে। আচ্ছা রিদি, তুই তো মেয়েটিকে হাত বাড়িয়ে উঠাতে পারতি, তাহলে তুই কেন উঠালি না? রাফির কথা শুনে রিদি মাথা নিচু করে চুপ করে রইল। অনুর দিকে রাফি তাকালেই দেখতে পেল অনু রাফির দিকে হা করে তাকিয়ে আছে। রাফি মনে মনে বলল, এভাবে আমার দিকে তাকিয়ে মেয়েটা কি দেখছে? ও হ্যাঁ, তাকাতেই পারে, এমনিতেই তো মেয়েদের জ্বালাতনে আমি অসহ্য হয়ে গেছি। রাফি অনুর সামনে দাঁড়িয়ে ডান হাত বাড়িয়ে বলল, এই মেয়ে আমার হাত ধরো, এভাবে আর কতক্ষণ মাটিতে বসে থাকবে? অনু রাফিকে মন খারাপ করে বলল, আমার পায়ে ব্যথা পেয়েছি, উঠতে পারবো না। রাফি গম্ভীর স্বরে অনুকে বলল, আমার হাতটা ধরে উঠার চেষ্টা করো। অনু কোনোদিন কোনো ছেলের হাত ধরেনি, এখন আবার রাফির হাত বাড়িয়ে রেখেছে, না ধরলে তো খারাপ ভাববে। তাই অনু কাপা হাতে রাফির হাত ধরলো। রাফি অনুর হাত শক্ত করে চেপে ধরে অনুকে টেনে তুলে ফেললো। এত জোরে টান দেওয়াতে অনু পা পিছলে রাফির বুকের উপর পড়লো। অনু ভয়ে ভয়ে রাফির দিকে তাকালেই দেখতে পেল বেশ গম্ভীর দৃষ্টিতে রাফি অনুর দিকে তাকিয়ে আছে। রাফির কাছ থেকে অনু তাড়াতাড়ি দূরে সরে গেল। অনুর বুকের ধুকপুকটা অনেক বেড়ে গেছে। অনু ঘন নিঃশ্বাস ফেলতে লাগলো। রাফির বন্ধু শুভ এসব দেখে রাফিকে হেসে বলল, কিরে বন্ধু, এ তো মনে হচ্ছে সরাসরি বাংলা সিনেমা দেখছি, হেব্বি মজা লাগছে রে। রাফি শুভকে বিরক্ত স্বরে বলল, এসব ফান করা ভালো লাগে না শুভ, এই টপিক অফ কর, সব বিষয় মজা করা ভালো না। রাফির কথা শুভ চুপ করে গেল। মিম রিধি সেখান থেকে মন খারাপ করে ড্রয়িং রুমে চলে গেল। মিম যেতে যেতে মনে মনে বলল, কোথাকার একটা ফালতু মেয়ের জন্য রাফি আমাকে বকা দিল, এই মেয়েকে যদি আমি হাতার নাগালে পাই তাহলে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। শুভ তাদের সাথে চলে গেল। আশেপাশে রাফির আরো বন্ধু আর কিছু মেহমান ছিল, তারাও সেখান থেকে চলে গেল। এখন শুধু মেন দরজার সামনে অনু এবং রাফি দাঁড়িয়ে আছে। রাফি অনুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অনু রাফির দিকে তাকালেই তা বুঝতে পেয়ে ঘাবড়ে গিয়ে অনু মনে মনে বলল, উনি আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন? এখন আমার কি কিছু বলা উচিত? কি বলবো কিছুই তো বুঝতে পারছি না। থাক, কিছু বলা লাগবে না, আমি এখান থেকে যাই। আম্মু আব্বু কোথায় আছে খুঁজে গিয়ে এখানে থেকে আমার কোনো কাজ নেই। অনু রাফির সামনে থেকে চলে যেতে নিলে রাফি রাগী স্বরে অনুকে বলল, এই মেয়ে দাঁড়াও। রাফি অনুকে এত রাগী স্বরে দাঁড়াও বলায় অনু ভয় পেয়ে গেল। অনুর বুকের ভিতরটা কাঁপতে লাগলো। অনু পেছন ফিরে রাফিকে ভয় পাওয়ার স্বরে বলল, কিছু বলবেন ভাইয়া? অনুর ভাইয়া ডাকটা হয়তো রাফির পছন্দ হলো না, তাই রাফি কপাল কুঁচকে অনুকে বলল, হোয়াট, কি বললে তুমি? আমাকে ভাইয়া বললে কেন? এই মেয়ে, আমি তোমার কোন জন্মের ভাই হই? আমি না তোমার ভাই আর না তোমার কাজিন, সো আমাকে একদম ভাইয়া বলে ডাকবে না। অনু আমতা আমতা করে রাফিকে বলল, তাহলে আপনাকে কি বলে ডাকবো? রাফি গম্ভীর স্বরে অনুকে বলল, আমার একটা নাম আছে, ওকে, আমার নাম রাফি, তাই তুমি আমাকে রাফি বলে ডাকবে। অনু হতাশ গলায় রাফিকে বলল, আপনি বয়সে আমার অনেক বড় হবেন, আমি আপনাকে রাফি বলে ডাকতে পারবো না। রাফি অনুর কথা শুনে শান্ত স্বরে বলল, ওকে ফাইন, আমাকে তুমি কি বলে ডাকবে তুমি তাহলে ভেবে বলো। অনু রাফির কথায় অনেকক্ষণ ভাবলো আসলে রাফিকে কি বলে ডাকা যায়। অনেকক্ষণ ভেবে অনু হাসি মুখে রাফিকে বলল, যেহেতু আপনার ভাইয়া ডাকটা পছন্দ নয় আর আমিও আপনাকে শুধু নাম ধরে ডাকতে পারবো না, তাই আপনাকে আমি দুইটা ডাক নাম মিলিয়ে রাফি ভাইয়া বলে ডাকবো, আপনি আর না করবেন না। অনুর কথা শুনে রাফি হাসতে লাগলো। অনু রাফির হাসি দেখে মনে মনে বলল, ওয়াও, রাফি ভাইয়া কি সুন্দর হাসে, হাসিটাও এত সুন্দর কেন? রাফি এসে অনুকে বলল, ঠিক আছে, তুমি আমাকে রাফি ভাইয়া বলতে পারো। অনু মুচকি এসে রাফিকে বলল, রাফি ভাইয়া। অনু আর রাফির কথার মাঝে আরমান রহমান এসে অনুকে বিচলিত হয়ে বলল, কিরে অনু, মা তুই এখানে ভিড়ের মাঝে এখানে দাঁড়িয়েছিলি? আর তোর মা তোকে কত খুঁজছে জানিস? আমিও তোকে খুঁজতে খুঁজতে এখানে এলাম। অনু আরমান রহমানকে ঘাবড়ে গিয়ে বলল, আব্বু আমি বাসার ভিতরেই যাচ্ছিলাম, হঠাৎ পড়ে গিয়েছিলাম, রাফি ভাইয়া তো আমাকে টেনে তুলতে সাহায্য করছে। আরমান রহমান অনুর কথা শুনে একটু অবাক হলো। তারপর আরমান রহমান বলল, রাফি বাবা, তোমাকে অনু ভীষণ জ্বালিয়েছে তাই না? আমার মেয়েটা বুঝতে পারেনি। অনু কোনো ভুল করে থাকলে কিছু মনে করো না। রাফি আরমান রহমানকে শান্ত স্বরে বলল, না আঙ্কেল, আমি কিছু মনে করিনি, আর অনু আমাকে একটুও জ্বালায়নি। এরই মাঝে আনোয়ার হোসেন এসে রাফিকে বলল, রাফি তুমি এখানে চলো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে, কেক কাটতে হবে না? কেক কাটতে হবে তো। রাফি আনোয়ার হোসেনকে বলল, হ্যাঁ বাবা, আমি আসছি। আনোয়ার হোসেন এতক্ষণ আরমান রহমানকে পাশ ফিরে
ফিরিয়ে খেয়াল করেনি। আরমান রহমানকে দেখে খুশি হয়ে আনোয়ার হোসেন বলল, বন্ধু তুমি এখানে, তোমাকে তো আমি খুঁজছিলাম, চলো ভিতরে চলো। আরমান রহমান হেসে আনোয়ার হোসেনকে বলল, হ্যাঁ বন্ধু চলো। আনোয়ার হোসেন আরমান রহমানকে হঠাৎ মন খারাপ করে হতাশ গলায় বলল, তোমাকে বলছিলাম ভাবি আর তোমার মেয়ে অনুকে নিয়ে আসতে, তুমি নিয়ে আসলে না। আরমান রহমান হাসতে হাসতে বলল, কি বলছো তুমি বন্ধু, তুমি আমাকে বলছো আর আমি শুনবো না? তোমার ভাবি আর আমার মেয়ে অনুকে আমি সাথে নিয়ে এসেছি। তোমার ভাবি ড্রয়িং রুমে ভিড়ের মাঝে বসে অনুকে না পেয়ে চিন্তা করছিল, আমি অনুকে খুঁজতে খুঁজতে এখানে আসি। তারপর আরমান রহমান অনুর দিকে তাকিয়ে আনোয়ার হোসেন